আচ্ছা, গত ক্লাসে তো আমরা মার্জিন প্যাডিং এগুলো পর্যন্ত দেখছি, ঠিক না? তবে বর্ডারটা ক্লিয়ারলি দেখা হয়নি। তো আজকে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশনিং, সুডো ক্লাস। হ্যাঁ, তিনটে জিনিস বাকি আছে। তার মধ্যে একটা হচ্ছে সুডো ক্লাস, ব্যাকগ্রাউন্ড ইমেজ, পজিশনিং। শুনতেছেন আপনারা? স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হবে না। আচ্ছা, তাহলে আমরা শুরুতে দেখব ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আর হচ্ছে বর্ডারের ইয়েগুলো কত ক্লাসে বাকি ছিল। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, আমরা প্রথমে একটা ডিপ নিলাম। ডিপের মধ্যে কিছুই নিব না, একটা ক্লাস দিই। একটা ক্লাস দিলাম, ডেমো নামে একটা ক্লাস দিলাম, কিছুই দিলাম। তো ডেমো নামের ক্লাসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। এটার কিন্তু প্রাথমিক আলোচনাগুলো আমি গত ক্লাসে করছি। হ্যাঁ, যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার দিলে এটার মধ্যে যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু দেখা যায় না। কেন দেখা যায় না? হ্যাঁ, কারণ আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড কালার, তো এটা তো কোনো একটা কিছুর পিছনে থাকবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ডে থাকবে। সে জিনিসে যদি না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড আসবে আসবে কোথা থেকে? ঠিক আছে, তা আমরা এটার একটা সিএসএস থেকে দিতে পারি অথবা ইনলাইন সিএসএসও করতে পারি, একই কথা। হ্যাঁ, তা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর এখানে ইউআরএল একটা মেথড আছে, এটাকে কল করতে হয়। হ্যাঁ, ইউআরএল মানে ইমেজের একটা ইউআরএল দেখায় দিতে হবে। ইউআরএলটা আমরা যে এভাবে দিতে পারি ডিরেক্ট, এখানে কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে এরপর আমরা লিঙ্ক দেখাই দেবো। তাই আসি আমরা কোথায়? style.css এ, ঠিক আছে? এখান থেকে আগে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসলে style.css এ আসলাম। এর পাশেই কিন্তু ইমেজ আছে, অ্যাসেটসের ভিতরে। এর পাশেই ইমেজ আছে। ইমেজেসের ভিতর থেকে আমরা যে কোনো একটা ইমেজকে দেখাই দিতে পারি। তো আমরা যদি এখন এটাকে লাইভে দেই, আমরা কিছুই দেখব না, কারণ ওই যে বলছিলাম একটা কথা, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ তো তখনই শো হবে যখন সামনে কিছু থাকবে, ঠিক না? সামনে যদি কিছু না থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে কোথা থেকে? দেখেন, কিচ্ছু নেই। এই জন্য নাই কারণ আমাদের HTML এ কোনো কন্টেন্ট নাই। হ্যাঁ, বুঝতেছেন আপনারা? এখন আমরা যদি HTML এ কিছু লেখা টাকা দেই, ধরেন লরেন বিশ, এখন দেখেন এই যে ছবিটা আছে, এই লেখাটুকুর পিছনে ওই ছবিটা কিন্তু আছে। তো আমরা লেখাটা একটু বাড়াই দিই। হ্যাঁ, মানে একটু সংখ্যাটা বাড়াই। আমরা একটু এই যে ইমেজটা আরও কিছু সংখ্যা বাড়াই। তাহলে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আমি এটা দেখতেছি, এটা বারবার ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা যতটুকু লেখা আছে ততটুকু ব্যাকগ্রাউন্ড দেখতেছেন আপনারা? শুনতেছেন তো না? জি। আচ্ছা, এখানে তেমন কিছুই না। মেইনলি হচ্ছে আমরা শুধু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছি আর একটা ইউআরএল মেথড দিয়ে এর ভিতরে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে এই পার্টটা দেখাই দিতে হবে। হ্যাঁ, এই তো দেখেন ইমেজটা কিন্তু ডুপ্লিকেট, মানে বারবার রিপিট হয়ে গেছে। এই রিপিটটা আমরা বন্ধ করে দিতে পারি। হ্যাঁ,
আমরা এর সাথে লিখতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, মানে কোনো রিপিট হওয়ার দরকার নেই, এই যে এক কোণে এসে বসে আছে। এরপর আমরা এটা একটা পজিশন দিতে পারি, যেটা কোন পজিশনে থাকবে, ঠিক আছে, এভাবে না, ব্যাকগ্রাউন্ড পজিশন। এরপর আমরা করবো ব্যাকগ্রাউন্ড পজিশন 0 0 অথবা সেন্টার লিখতে পারি, একদম সিম্পলি আমরা সেন্টার লিখে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার। এখন এটা সেন্টারে চলে আসবে, এই যে দেখেন সেন্টারে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড পজিশনটা সেন্টারে চলে আসছে। আবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ করে দিতে পারি, তিনটা প্রপার্টি মেইনলি ইউজ হয়, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজ। বিশেষ করে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কাভার বা কন্টেন্ট, হ্যাঁ, কাভার করলে এখন দেখবেন এটা আমার এই যে পুরোটা এরিয়া জুড়ে হয়ে গেছে। ইমেজটা আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে, চেঞ্জ করে দিই। এটা লেখা যতটুকু পর্যন্ত হবে, ইমেজটা ততটুকু পর্যন্ত হবে। আপনারা চাইলে বডিতেও ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারেন, বডির মতো, তাহলে পুরোটা ওয়েবসাইটে পাবেন। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দেখাচ্ছি। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এখানে এসে খেয়াল করবেন আপনার যাতে পার্টটা ঠিক থাকে, কারণ আমার স্টাইল থেকে বের হইলে সিএসএস ইমেজ যেখানে থাকবে সেখানে দেখাই দিতে হবে। অথবা আমি এই লেনটা একটু কমেন্ট করি, সবচেয়ে গুড প্র্যাকটিস হচ্ছে সিএসএসগুলো এখান থেকে লিখবেন, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইমেজের মেইন পার্টটা এখান থেকে দেখাই দেওয়া ভালো। ইনলাইনে যে কোনো রকম ইনলাইন সিএসএস ব্যবহার করা ভালো প্র্যাকটিস না, এই শুধুমাত্র এইটা আপনি ইউজ করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, হ্যাঁ, সরি বর্ডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ইনলাইন ব্যবহার করা ভালো। তো এটা ইন্ডেক্স থেকে রুট ফোল্ডারে আছে, হ্যাঁ, অ্যাসেটস, ইমেজেস, আমরা কিটা দেখতেছি ঠিক একই জিনিস, এখান থেকে শুধু আমাদের ইয়েটা পাবে, এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন যেগুলো আছে সেগুলো পাবে, একই জিনিস, একই আউটপুট, হ্যাঁ। তাহলে এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর আমরা আরেকটা জিনিস দেখব, এটা হচ্ছে বর্ডার এবং বর্ডার রেডিয়াস। গত ক্লাসে এটা সম্পূর্ণ দেখা সুযোগ হয়নি, আমি একটা ক্লাস দেই, বর্ডার এক্সাম্পল, ক্যামেল কেসে লিখি বর্ডার এক্সাম্পল। তো এটাকে আমি কিছু উইড এবং হাইট দিব, যে গত ক্লাসে যেরকম উইড এবং হাইট দিতাম না, দিয়ে কারণ এটার ভিতরে তো কোনো কন্টেন্ট নেই, এটার ভিতরে কোনো কন্টেন্ট নেই, আমরা একটা উইড দিব, উইড দিলাম 600 পিক্সেল, আর একটা হাইট দিব 500 পিক্সেল দিলাম, ঠিক আছে, অথবা 600 দিই, 600 পিক্সেল। এখন তো দেখা যাবে না, একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো স্পষ্ট, এখানে আমরা হেক্সাকোড দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের 600x500 আমাদের ব্যাকগ্রাউন্ড ওই এরিয়াটা, হ্যাঁ, আসলে বেশি বড় দিয়ে ফেলছি, হ্যাঁ, 300 দিলে আমরা একটু বুঝতে পারি। আর আমরা একটা মার্জিন দিয়ে দিই, হ্যাঁ, মার্জিন তো 50 পিক্সেল, ঠিক আছে, মার্জিন তো 50 পিক্সেল। এখন এটাকে আমরা বর্ডার দিব, আমরা গত ক্লাসে দেখছিলাম বর্ডার আমরা কীভাবে দিতে পারি, তিনটা ভ্যালু দিয়ে বর্ডার দিলাম 5 পিক্সেল, টাইপ হবে সলিড অথবা ডটেড, হ্যাঁ, বিশেষ করে দুইটা টাইপ ব্যবহার করা হয়, সলিড ডটেড, আর আমি ব্লু কালার দিচ্ছি, সলিড ডটেড, গত ক্লাস এটা শেষ করতে পারি। এই হচ্ছে বর্ডার, আর আমরা সলিডের জায়গায় যদি ডটেড দিই তাহলে যে এরকম করে আসবে, দেখতে পাচ্ছি। এই হচ্ছে নর্মালি বর্ডার, এই একটা ক্লাসে, আর কিছু না। বুঝতে পারতেছেন তো নাকি, না কঠিন মনে হয়? আমরা একটা দেখলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর একটা দেখলাম বর্ডার। তো আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল। তাহলে দেখেন এই যে কর্নার দিয়ে এইটুকু করে চেপে গেছে, খেয়াল করে দেখেন, এই যে 10 পিক্সেল। তাহলে আমরা এটা কি করতে পারি, চারপাশে বেশি,
আমরা এটাকে কমাই দিতে পারি, বাড়ায় দিতে পারি। 50 পিক্সেল দিলাম, এই যে দেখেন আরও বেশি করে বর্ডার রেডিয়াসটা হয়ে গেছে। এভাবে আমরা ইমেজ অথবা যে কোনো কিছুকে করতে পারি। হ্যাঁ, আপনি চাইলে এটাকে 200 পিক্সেলও করতে পারেন। আচ্ছা, এখন কিন্তু এটা পূর্ণাঙ্গ গোলাকার হয় না। পূর্ণাঙ্গ গোলাকার করার একটা ট্রিক্স আছে। হ্যাঁ, একদম পূর্ণাঙ্গ গোলাকার এটা হবে কীভাবে, আপনি উইড এবং হাইট যদি সেম থাকে তাহলে বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেবেন। 50%টা উঠতেছে না। আচ্ছা, এখানে 50% মানে 150 পিক্সেল। হ্যাঁ, আপনারা 50% লিখে নিয়ে, আমার পার্সেন্টটা উঠতেছে না। এই হচ্ছে এটা এখন গোলাকার বৃত্তাকার হয়ে গেছে। হ্যাঁ, বর্ডার রেডিয়াস 50% দিলে এখানে আমি 150 পিক্সেল দিচ্ছি 30-এর মধ্যে। আপনারা পার্সেন্ট দিয়ে দিবেন, পার্সেন্টটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, এখন আপনার কাছে কখনো মনে হইতে পারে যে আমি এভাবে দিব না, আমি এক একটাতে এক এক কর্নারে এক এক ভ্যালু দেব। আপনি সেটাও ইউজ করতে পারেন। যেমন আমি প্রথম কর্নারে দিলাম 10 পিক্সেল, তৃতীয়টাতে দিলাম 20 পিক্সেল, তৃতীয়টাতে দিলাম 30 পিক্সেল, চতুর্থটাতে দিলাম 50 পিক্সেল, 40-এর দিলাম না। এই যে প্রথম হবে এইটা, মানে টপ এবং রাইট এই কর্নার। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে লেফট, টপ এবং লেফট এই কর্নার। তারপরেরটা হবে টপ এবং রাইট, এরপরেরটা হবে রাইট এবং বটম, এরপর হবে বটম এবং লেফট। ঠিক আছে, এই এই যে খেয়াল করে দেখেন এখানে এটা কিন্তু 50 পিক্সেল শেষেরটা। এটা এই কর্নার থেকে শুরু হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আপনি এভাবে ইউজ করতে পারেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে বর্ডার রেডিয়াসের আরও কয়েকটা আছে, সেগুলো আমরা দেখব। আপনি চাইলে 3টা ভ্যালু ইউজ করতে পারেন। হ্যাঁ, ধরেন প্রথম ভ্যালুটা দিলাম 20 পিক্সেল, তৃতীয় ভ্যালুটা দিলাম 40 পিক্সেল, তৃতীয় ভ্যালুটা দিলাম 60 পিক্সেল। ঠিক আছে, তাহলে প্রথম ভ্যালুটা পাবে এই কর্নারটা, দ্বিতীয় ভ্যালু পাবে এই দুই কর্নার। এই দুই কর্নার কিন্তু সমান আছে বর্তমানে, যেহেতু আবার 3টা ভ্যালু, এইটা এবং এইটা সমান আছে। আর 3 নাম্বার ভ্যালু নিবে এই যে রাইট বটম, 3 নাম্বার ভ্যালুটা। একইভাবে আমরা 2টা ভ্যালু ব্যবহার করতে পারি। ঠিক আছে, 2টা ভ্যালু ব্যবহার করলে প্রথমটা এই যে এই কর্নার, দ্বিতীয়টা এই কর্নার পাবে, এই দুই কর্নার। প্রথমটা পাবে এই দুই কর্নার, দ্বিতীয়টা পাবে এই দুই কর্নার। এইটুকুই, আমরা 2টা, 3টা, 4টা ভ্যালু ব্যবহার করতে পারি। আর যদি একটা করি তাহলে এটা 4 দিকে পাবে। ওই যে গত ক্লাসে যেমন আমরা মার্জিন এবং প্যাডিং নিয়ে কাজ করছিলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা 2টা জিনিস দেখলাম, 3টা জিনিস, বর্ডার রেডিয়াস আর ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে খুব কেয়ারফুলি খেয়াল রাখবেন যে আমাদেরকে পাথটা ঠিক করে দিতে হবে। দেখেন এখানে কিন্তু পাথ একরকম, ডাবল ডট স্ল্যাশ, এটা আমি খুব ভালোভাবে শিখেছি, আজকে আর রিপিট করবো না। আর এখান থেকে যখন দিছি তখন এই যে এটা দিলেও হয়, না দিলেও হয়, যেহেতু প্রথমে। এই যে আমরা যদি এভাবে দেখি, এখন ইন্ডেক্সে আছি আমরা, ইন্ডেক্স থেকে যাবো কোথায়, অ্যাসেটসের ভিতর, অ্যাসেটস থেকে ইমেজেসের ভিতর, ইমেজেসের ভিতরে যে ইমেজটা দেখাতে চাই সেটা, যে ফোল্ডারে থাকবে যে ইমেজটা দেখাবো সেই পার্টটা আমাকে এখান থেকে দেখাই দিতে হবে। প্রশ্ন থাকলে বলতে পারেন। কি কারো কোনো প্রশ্ন নাই? না, বুঝতে পারতেছেন তাই প্রশ্ন নাই, নাকি না বুঝে প্রশ্ন নাই? বুঝে যাচ্ছে। আচ্ছা, বুঝতে তো ভালো। ভাইয়া প্লিজ রেডিয়াসটা একটু আর একটু আচ্ছা, রিপিট করলে ভালো হয়। বর্ডার রেডিয়াসটা হচ্ছে কর্নারটা, এই যে কর্নারে যে একটু একটু করে জায়গা কেটে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আপনি মার্জিনের মতো 4টা ভ্যালু ব্যবহার করতে পারেন, চাইলে 2টা ব্যবহার করতে পারেন, চাইলে 3টা ভ্যালু ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটা ভ্যালু ব্যবহার করতে পারেন। মার্জিন এবং প্যাডিংয়ের মতো একটা ভ্যালু যদি ব্যবহার করেন 4 পাশে পাবে। যদি 2টা ভ্যালু ব্যবহার করেন তাহলে প্রথমটা পাবে এই এই দুই কর্নার, এই দুই কর্নার, এবং দ্বিতীয় ভ্যালুটা পাবে এই দুই কর্নার। এখন দেখেন আমাদের এখানে 2টা ভ্যালু আমরা উদাহরণ হিসেবে দেখে রাখছি। এই প্রথমটা পাবে এই দুই কর্নার, এই দুই কর্নার, দ্বিতীয়টা এই দুই কর্নার। আর যদি 3টা ভ্যালু ব্যবহার করি তাহলে এটা হবে প্রথম, আর এই হবে দ্বিতীয়, 2টা কর্নার পাবে। হ্যাঁ, এইটা এবং এইটা, আর 3 নাম্বারটা পাবে এইটা। আর 4টা ব্যবহার করলে ইন্ডিভিজুয়াল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ঠিক আছে, তো বর্ডার রেডিয়াস নর্মালি আমরা ওয়েবসাইটে যেগুলো ইউজ করি আমাদের কাজে লাগে বেশিরভাগ হয় 2টা, না হলে 4টা। 3টাও খুব কমই ইউজ হয়, তারপর প্রয়োজন হতে পারে বিভিন্ন শেপের জন্য, প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বর্ডার রেডিয়াস। আর যদি 50% দেন, উইড এবং হাইট যদি সমান থাকে এবং 50% দেন,
আপনি এটাকে পার্সেন্টও দেখাতে পারেন যে 20% এবং 40%, হ্যাঁ, এগুলোকে পার্সেন্ট দিয়ে দেখানো যায়। একইভাবে মার্জিন প্যাডিংও পার্সেন্ট দিয়ে দেখানো যায়, হ্যাঁ। তো আপনি যদি উইড এবং হাইট সেম থাকে এবং আপনি যদি 50% দিয়ে দেন তাহলে এটা বৃত্তাকার হয়ে যাবে, হ্যাঁ, বৃত্তাকার। আচ্ছা, এরপর আমরা দেখব সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, হ্যাঁ। এটা আগে দেখবো নাকি পজিশনিংটা আগে দেখবো? আচ্ছা, আমরা যদি বর্ডার দেখছি, আমরা একটা কাজ করি, পজিশনিংটা আগে দেখি, হ্যাঁ। পজিশনিং মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে বক্সটা দেখাইতেছিলাম সেটার মধ্যে পজিশনিংটা দেখাবো, হ্যাঁ। পজিশনিং, তো পজিশনিং এই বক্সটাতে দেখো। পজিশনিং মানে হচ্ছে আমাদের ডিসপ্লে, গত ক্লাসে বলছিলাম যে কোনটা কোন পজিশনে থাকবে, হ্যাঁ। অনেকে বলছিলেন যে আমি এইখানে আনবো, এইখানে আনবো, আমি এইখানে আনবো। এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা মতো এটাকে আমি মুভমেন্ট করাতে পারি পজিশনিংয়ের মাধ্যমে। মার্জিন প্যাডিং সব কিছুর জন্য এর আপনার। তো আমি যদি এটাকে মাঝখানে আনতে চাই তাহলে আমাকে এটা কী করতে হবে, একটা পজিশনিং দিতে হবে, বা ডানা বামে নিতে চাইলে আমাকে একটা পজিশনিং দিতে হবে, ঠিক আছে। এই পজিশনিংটা এটার মধ্যে ব্যবহার করতেছি, একটু ফাঁকা দিয়ে, হ্যাঁ। এটার মধ্যে আপাতত ইউজ করি। তো আমরা এটাতে পজিশন দেবো। পজিশন হয় 4 ধরনের। এক নাম্বার হচ্ছে রিলেটিভ, আমরা একটা একটা করে দেখবো, হ্যাঁ। পজিশন, রিলেটিভ, আমরা দিলাম পজিশন রিলেটিভ। রিলেটিভ দেওয়ার অর্থ হচ্ছে এটা ঠিক যে জায়গায় আছে, ডিসপ্লে যে জায়গায়, খেয়াল করবেন মেইন কথা কিন্তু ডিসপ্লে যে জায়গায় আছে এটা ঠিক সে জায়গায় ফিক্সড হয়ে যাবে। যে জায়গায় আছে সেটা আমাদের ডিসপ্লে এই জায়গাতে ফিক্সড হয়ে যাবে। আমরা যদি এখান থেকে একটু চার্জ দিই সিএসএস পজিশনিং, তাহলে দেখবেন আপনাকে উদাহরণগুলো দেখাই দেবে। পজিশনিং প্রপার্টি, সংজ্ঞাগুলো সহ দেওয়া আছে। এই যে দেখেন এখানে বলা আছে, প্রথম হচ্ছে রিলেটিভ। দি এলিমেন্ট ইজ পজিশন রিলেটিভ ইটস নর্মাল পজিশন, মানে এটা নর্মাল যে পজিশানে আছে সেই পজিশন এটা কী হবে, ফিক্সড হয়ে যাবে। এই যে খেয়াল করে দেখেন, দি পজিশন রিলেটিভ ইজ নর্মাল পজিশন, সো লেফট 20 পিক্সেল অ্যাডেড 20 পিক্সেল অন দ্য এলিমেন্টস লেফট পজিশন। এখন আমরা যদি এখানে দেই যে লেফট অথবা টপ, বটম, রাইট, হ্যাঁ, চারটাই তো জিনিস আমাদের, ঠিক না। আমরা দিলাম লেফট 50 পিক্সেল, তাহলে দেখেন এটা এখন এটা নিজের পজিশন থেকে 50 পিক্সেল লেফটে চলে আসছে, লেফট মানে লেফটের দিকে ছেড়ে দিচ্ছে 50 পিক্সেল। তো যত পিক্সেল দেখবেন এটা ঠিক ওই জায়গায় এটা অবস্থান করবে, ঠিক আছে। আমরা যদি একই সাথে দেই যে এটা টপ 100 পিক্সেল, ঠিক আছে। এখন দেখেন এটা যে অবস্থানে ছিল তার থেকে 100 পিক্সেল নিচে চলে আসছে, যে অবস্থানে ছিল তার থেকে 100 পিক্সেল নিচে চলে আসছে। এই কথাটা বুঝতে পারছেন? এটা ডিসপ্লের এই পজিশনে ছিল, কিন্তু এই পজিশনে এটা ঠিক ওই পজিশনের সাপেক্ষে নিজেকে পরিবর্তন করছে, হ্যাঁ। মেন কথা হচ্ছে যখন আমরা রিলেটিভ দিব তখন এটা যে জায়গায় আছে সেই জায়গায় বসে পড়ে। এটা হচ্ছে একদম মানে আঞ্চলিক ভাষায় যদি বলি, এটা যে জায়গায় থাকে ওই জায়গায় বসে পড়ে। বসার পরে আমরা এটাকে এবার টপ, বটম, লেফট এবং রাইট দিয়ে মুভ করাতে পারি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? এই যে দেখুন রাইট ভিতরের দিকে চলে গেছে, না ভাইয়া। 50 পিক্সেল ভিতরের দিকে চলে গেছে। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু কমেন্ট করব, যেহেতু আমরা অনেকগুলো উদাহরণ দেখবো, হ্যাঁ। তো কমেন্ট করার জন্য আমরা এটাকে কী করবো, এখন দিব পজিশনিং অ্যাবসলিউট, দ্বিতীয়টা আমরা দেখব, হ্যাঁ। পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট দিলাম। এখন তো এটা এই যে এখানে আছে, ঠিক আছে। কিন্তু এখন মজার জিনিসটা ঘটলো, আমরা এটাকে দিচ্ছি যে টপ থেকে দিই প্রথমে, যে টপ থেকে 50 পিক্সেল সরে আসো নিচের দিকে, হ্যাঁ। টপ থেকে দেখেন এটা গেছে কি, এখানে আসতে কেন বলেন তো। এখানে হচ্ছে মেন সংখ্যাটা অ্যাবসলিউট, দি এলিমেন্ট ইজ পজিশন রিলেটিভ টু ইটস পাস্ট পজিশন। এই কথাটা খেয়াল করবেন, হ্যাঁ। এইটা কি করবে, মুভ করবে। আমরা যেমন টপ এখন যদি লেফট দিই লেফট হবে, যা দিই তাই হবে, হ্যাঁ। অ্যাবসলিউটের ক্ষেত্রে এটা মুভ করবে তার ফার্স্ট যে ইয়েটা আছে, পজিশনটা আছে সেটার সাপেক্ষে, হ্যাঁ। যে এটার ফার্স্টের যে পজিশন আছে, হ্যাঁ, ফার্স্ট পজিশন বলতে আমি যদি একদম আবার নিজের ভাষায় বুঝাই, এটা হচ্ছে আমার ডিপটা, ঠিক না। এখন অ্যাবসলিউট দিলে এটা মুভমেন্ট করবে যে কোনো একটা প্যারেন্টের সাপেক্ষে। আবার রিপিট করতেছি, সে তার প্যারেন্টের সাপেক্ষে মুভ করবে। অ্যাবসলিউট দিলে যেমন বসে পড়ে, কিন্তু সেই এরকম বসে পড়ে না,
অ্যাবসলিউটে বসে পড়ে না। অ্যাবসলিউট কী করে, ডিসপ্লের এই যে বডি, আমাদের যে বডি ট্যাগটা আছে খেয়াল করে দেখেন, যেখানে একটা বডি ট্যাগ আছে না, সে যে কোনো একটা প্যারেন্টের সাপেক্ষে মুভ করে। এখন যেহেতু এটার কোনো প্যারেন্ট নাই, যেহেতু এটার কোনো স্পেসিফিক প্যারেন্ট নাই, তাই এটা কী করে, বডিকে ধরে সে নিজেকে মুভ করে, বডিকে ধরে সে নিজেকে মুভ করে। কথা বলছেন? আমি যদি এখান থেকে দিই যে টপ 50 পিক্সেল আর দিলাম রাইট, সরি রাইট 20 পিক্সেল, এখন কি হতে হবে, এইখানে চলে আসছে। কিন্তু এখানে আসার কথা না, এটা এই দিকে আসার কথা। তা কী করতে হবে, যখন একদম সহজ কথায় আমরা যখন কোনো কিছুকে পজিশন অ্যাবসলিউট দিব, তখন মাস্ট বি আমরা যে কাজটা করব, এটার একটা প্যারেন্টকে পজিশন রিলেটিভ করে দিব, ওই জায়গায় বসায় ফেলবো। তাহলে সে আর মন মতো করে ঘুরবে না, তখন সে প্যারেন্টের সাপেক্ষে সে মুভ করবে। তাহলে আমরা এটার একটা প্যারেন্ট ডিপ আপাতত বানাই নিই, এর নামই দিলাম, ক্লাসের নামই দিলাম প্যারেন্ট। ঠিক আছে, এইটাই প্যারেন্টের ভিতরে ঢুকিয়ে দেবো, এটার ভিতরে আমরা রাখবো। না হলে এটা বডির সাপেক্ষে মুভ করবে। এখন তো আপনি বলতেছেন বডিতে সমস্যা নাই, কিন্তু যখন আপনার বড় ওয়েবসাইট হবে, হ্যাঁ ধরেন অনেকগুলো কন্টেন্ট, হ্যাঁ আপনি নিচের দিকে চাইবেন ওই জায়গায় এটাকে অ্যাবসলিউট করার জন্য, কিন্তু এটা বারবার দেখবেন জুম করে, মানে এই ডিসপ্লেটাকে ধরে নিবে, সে বডিটাকে ধরে নিবে না, ওটা করা যাবে না। তাই আমরা প্যারেন্টটাকে ধরলাম, এই প্যারেন্টটাকে আমরা কী করব, এখান থেকে এটা রিলেটিভ করে দিব, প্যারেন্ট তো এটার উপরে, ঠিক না, প্যারেন্ট, প্যারেন্টটাকে প্যারেন্টটাকে পজিশন রিলেটিভ করবে, আর কিছু করতে হবে না। প্যারেন্টে শুধু পজিশন রিলেটিভ করবে, আর কিছু করতে হবে না। এবার আমাদের অ্যাবসলিউটটা দেখেন এখন খুব সুন্দরভাবে কাজ করবে। এই যে এইটা এই বরাবর ছিল কিন্তু, হ্যাঁ এটা একটা মার্জিন আছে, মার্জিনটা ধরছে। এখন এই যে আমরা বামে আনতে চাইছি, বামে রাখছি, যেখানে রাখতে চাই আমরা সেখানে রাখতে পারবো। ঠিক আছে, আমরা পার্সেন্ট ইউজ করতে পারবো, সব কিছু ইউজ করতে পারবো। ঠিক আছে, কারা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি কারা কোনো প্রশ্ন নাই? না ভাইয়া। তাহলে পজিশনের অ্যাবসলিউটটা অনেক বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আমরা যখন কোনো ডিপকে অ্যাবসলিউট করবো অথবা যে কোনো একটা এলিমেন্টকে অ্যাবসলিউট করবো, তার যে ইমিডিয়েট প্যারেন্ট থাকে, আবার একবারে প্যারেন্ট ধরলে হবে না। হ্যাঁ, এটা তো অনেক ভিতরে একটা ইয়ে হতে পারতো। ইমিডিয়েট প্যারেন্টকে শুধু পজিশন রিলেটিভ করে দিয়ে আসতে হবে, তাহলে আমাদের স্পেসিফিক যে একটা লেআউট বা যে উদ্দেশ্যে আমাদের করা হয়, এটার ক্ষেত্রে আর কোনো সমস্যা দেখা দিবে না। ঠিক আছে, এবার আসেন আরও কয়েকটা পজিশনিং আছে। হ্যাঁ, তার মধ্যে একটা আছে, এটাকে উদাহরণ দিতে গেলে আমাদেরকে একটু কন্টেন্ট বাড়াইতে হবে। আমরা নিচে আরও কিছু কন্টেন্ট দিই, ডিম নামে তো নিয়ে নিছি, টেস্ট নামে নিই একটা ডিম, টেস্ট নামে নিই, টেস্ট নামের একটা ডিম নিলাম, এটার ভিতরে একটা প্যারাগ্রাফ নিয়ে লরেম 2000 দিলাম। কারণ আমাদের এটা দেখতে হবে, এই যে এটা হচ্ছে এখন আপাতত আমাদের সাইডটা। হ্যাঁ, এখন এটাকে আমি পজিশন ফিক্সড করে দেবো। হ্যাঁ, এটা আমাদের অনেক বেশি কাজে লাগে, সবগুলোই কাজে লাগে, পজিশন খুব ইম্পর্টেন্ট। আমি এটাকে কমেন্ট করে রাখলাম, এটাকে কমেন্ট করলাম। এখন কিন্তু এটা যদি আমরা কমেন্ট করি, অ্যাবসলিউটের জন্য শুধু এটা দরকার, এটা কিন্তু আর দরকার নেই, তো এটা পরে থাকুক। অ্যাবসলিউটের জন্য শুধু প্যারেন্টকে রিলেটিভ করতে হয়, আর কোনোটার জন্য লাগে না। তা আমরা এটা এখন দেখব পজিশন ফিক্সড, পজিশন ফিক্সড, তারপর আমরা একটা জায়গা দেখাই দিই কোন জায়গায় সে ফিক্সড হবে। এখন বলছে পজিশন ফিক্সড, এটা কিন্তু জায়গায় চলে আসছে। কোন জায়গায় ফিক্সড হবে আমরা বলে দিই যে এটা টপে 0 পিক্সেলে ফিক্সড থাকবে, একদম টপে যায় লেগে দেয়, দেখেন টপে 0 পিক্সেল এটা ফিক্সড আছে। আপনার প্রশ্ন আসতে পারে খালি জায়গায় এতটুকু হয়ে গেছে, প্যান মার্জিন টপ আছে যে, মনে আছে আপনাদের? এখন দেখেন একদম টপে এটা লেগে আছে। এখন আপনি চাইলে রাইটও 0 করে দিতে পারেন, আর জিএসটি রাইট 0 পিক্সেল। ঠিক আছে, এই যে তাহলে টপ 0 রাইট 0, টপে আছে 0 রাইটে আছে 0, এভাবে আমরা যে কোনো কিছুকে, এই যে এখন যদি আমরা এটা স্ক্রল করি দেখেন এটা কিন্তু ওই জায়গায় লাগে আছে, ফিক্সড হয়ে আছে। খেয়াল করেন আমরা কিন্তু মাউস দিয়ে নাড়তেছি, এরকম মেনুর ক্ষেত্রে হয় না, মেনুর ক্ষেত্রে এরকম আমরা কোনো কিছু একটু ফিক্সড করে দিই। কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন একটা বাটন এরকম এক জায়গায় ফিক্সড করে বসায় রাখে, স্ক্রল করে কিন্তু নড়ে না, শুধু এইটাই পজিশনিং ফিক্সড, আর কিচ্ছু নেই। বুঝতে পারছেন পজিশন ফিক্সডটা? আমরা চাইলে বটমও এটাকে লাগায় রাখতে পারি, না বটম দিয়ে লেফট দিতে পারি, সব কিছু দিতে পারি।
এরপর আরেকটা আছে স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিকটা দেখার দরকার নাই, এটা বাই ডিফল্ট প্রত্যেক এলিমেন্ট পায়। আর আমাদের আরেকটা বাকি আছে, এটা হচ্ছে পজিশন স্টিকি। এই যে এখানে আসলে দেখবেন যে স্টিকি দেখাবে। হ্যাঁ, স্টিকি, স্টিকিটা কোথায় দেখায়, আমি টপেই দেখাই। হ্যাঁ, টপ 10 পিক্সেল দিলাম, টপের যখন 10 পিক্সেলে যাবে তখন এটা স্টিকি হয়ে যাবে। এখন খেয়াল করেন, এটা এটা যে জায়গায় আছে সেই জায়গায় আছে কিন্তু। হ্যাঁ, এখন মার্জিন টার্জিন নাই, আমি এটাকে মুভ করলাম, এই যে দেখেন উপরের দিকে উঠাচ্ছি, উপরের দিকে উঠাচ্ছি, 10 পিক্সেলের কাছে গেলে এটা আটকে যাবে। এই যে দেখেন স্টিকিটা ভালো ভুল গেছে কিছু একটা, তারা পজিশন স্টিকি টপ 0 10 টাকা করে। আমরা position based on the user physical position. Static element is এই যে স্ট্যাটিকটা আমাদের দরকার নাই। হ্যাঁ, ডিফল্ট ভ্যালু, এটা হচ্ছে ডিফল্ট। এটাতে কোনো একটা ভ্যালু ওভাররাইট করে ফেলছি, হ্যাঁ, যার জন্য এটা পাচ্ছে না, বাট আমরা করতেছি। আমরা কিছু একটা এখানে দিব, একটা h1 ট্যাগ দিয়ে আবার চেষ্টা করব। এটা বাদ দিয়ে এখানে একটা h1 ট্যাগ দিই, কিছু না কিছু ওভাররাইট করছি। h1 ট্যাগে আমরা লরেম 5 ওয়ার্ড দিলাম। এটা এখানে সরাসরি টেস্টের জন্য আমরা h1টাকেই ধরব, সরাসরি h1টাকেই ধরলাম, ধরে এটার পজিশনিং দিচ্ছি, পজিশন স্টিকি টপ 0 পিক্সেল। এই যে এখানে হচ্ছে h1 ট্যাগটা, এই যে এখন দেখেন স্টিকি হয়ে গেছে। 0 পিক্সেলে যখন চলে, যে মাপটা দিছি, কত পিক্সেল দিছি, 0 পিক্সেল না, এটা এটা হেডিংয়ের কিন্তু মার্জিন পেয়েছে। হ্যাঁ, যায় এটা কিন্তু বসে পড়ছে, খেয়াল করে দেখেন, আবার এটা চলে আসছে। যখন 0 পিক্সেলে যায় তখন এটা লেগে যায়। এরকম মেনুর ক্ষেত্রে দেখবেন অনেক সময়। হ্যাঁ, স্টিকি মেনু, এগুলোকে বলা হয় স্টিকি মেনু। হ্যাঁ, এখানে কোনো একটা কিছু ওভাররাইট হয়েছে, টপ 0 পিক্সেল স্টিকি। কেন হইল এরকম, কিছু একটা কারণে তো হয়েছে, যাই হোক সেটা নিয়ে আর আপনারা ঘাটাঘাটি না করি। হ্যাঁ, এভাবে আমরা যে কোনো ডিপ বা যে কোনো এলিমেন্টকে স্টিকি পজিশনে নিতে পারি। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? বুঝতে পারছি ভাই। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই লাল, আর ফোন কালার দেই সাদা। তারপর আরেকটা করতে পারি, যে আপনাদের এখন মনে হতে পারে যে এটা মাঝখানে টেক্সট নিয়ে আর জিনিস বাকি থাকে। হ্যাঁ, যে লেখাগুলো মাঝখানে আনা দরকার, টেক্সট অ্যালাইনমেন্ট যেটাকে বলে। হ্যাঁ, তাহলে দিয়ে দিবেন টেক্সট অ্যালাইন সেন্টার। এভাবে আমরা যে কোনো কিছুকে সেন্টারে নিয়ে আসতে পারি। হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে লেখাটা মাঝখানে চলে আসছে। একটা তো জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমরা দেখছি, বাট জাস্টিফাই কন্টেন্ট কিন্তু ফ্লেক্সের সময় শুধু কাজ করবে, টেক্সটের সময় বা নর্মাল ডিপের সময় কিন্তু কাজ করবে না। তখন আমরা দিব টেক্সট অ্যালাইন সেন্টার, এই যে যেটা এখন আমরা করলাম। ঠিক আছে, এভাবে আমরা মেন রাখতে পারি। বুঝতে পারছেন? জি ভাইয়া। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কনফিউশনে থাকেন না। পজিশন কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য এটা বারবার রিপিট করতেছি, প্রশ্ন করতেছি বারবার। আচ্ছা, তারপর এখন আমরা দেখবো সুডো ক্লাস। হ্যাঁ, সুডো ক্লাস দেখতে গেলে আমরা এগুলো একটু কেটে দিই, অনেক লম্বা লেখা না, এটা তো যে স্টিকিটা দেখানোর জন্য আমি এটা নিচ্ছি। এখানে আমরা একটা প্যারাগ্রাফ, একটা না কয়েকটা প্যারাগ্রাফ নিই। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন, খুব ইম্পর্টেন্ট। এখানে লরেন 5 ওয়ার্ড দিয়ে রাখি। আচ্ছা, H1টাকে আমরা একটু সুডো ক্লাস ইউজ করি। হ্যাঁ,
সুডো ক্লাস মানে সুডো শব্দের অর্থ মিথ্যা। হ্যাঁ, এক কথা সুডো শব্দের অর্থ মিথ্যা। তো সুডো ক্লাসগুলো আরও বেশি ইন্টারেক্টিভ করার জন্য আমরা যে দ্বিতীয় ক্লাসে শিখছিলাম না সিএসএস এর, কীভাবে আমরা ওই যে সিভিলিং প্যারেন্ট চাইল্ডকে কীভাবে আমরা সিলেক্ট করতে পারি, এরপরও কিন্তু কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনকে আমরা ওভারকাম করতে পারি সুডো ক্লাস দিয়ে, সেই লিমিটেশনকে। হ্যাঁ, এই সুডো ক্লাস পর্যন্ত যদি আপনারা শিখেন, আপনাদের কিন্তু শিখা প্রায় শেষ পর্যায়ে HTML CSS এ। একটু খেয়াল করেন কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা H1 এর উপর একটা সুডো ক্লাস ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা H1 এর উপর যদি সুডো ক্লাস ইউজ করার দুইটা নিয়ম। হ্যাঁ, একটা হচ্ছে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট, দুইটা জিনিস। হ্যাঁ, আমরা একটু পরে উদাহরণগুলো WT স্কুল থেকে দেখব। একটা হচ্ছে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট। এই ক্লাসের জন্য দুইটা কোলন দেওয়া লাগে, আর এলিমেন্টের জন্য ক্লাসের জন্য একটা কোলন আর এলিমেন্টের জন্য দুইটা কোলন দেওয়া লাগে। কীভাবে? এই যে লিখলাম H1 দিয়ে একটা কোলন, ক্লাসের জন্য একটা কোলন দিয়ে সুডো যে ক্লাসগুলো আছে আমরা সেগুলো ইউজ করব। এখানে কিন্তু অলরেডি অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, তো আমরা সেগুলো দিব না, আমরা দিব হোভার। হ্যাঁ, হোভার দিলাম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, আর কিছু না। তার মানে H1 এ হোভার করলে মানে যে মাউসটা উপরে নিলে, দেখেন এখানে একটা মাউস দিচ্ছি, অটোমেটিকলি যে লেখাগুলো আসছে, হ্যাঁ, এগুলোকে হোভার বলে। তো হোভার করলে কি হবে আমরা সেটা এখান থেকে বলে দিতে পারি, যা যা লিখবো তাই তাই হবে। হ্যাঁ, আমরা এবার উল্টা বলে দিই, কালার হবে ব্লু আর ব্যাকগ্রাউন্ড কালার হবে সাদা। এবার আমরা দেখি, এই যে খেয়াল করেন এটার উপরে মাউস দিলে কি হবে, H1 মাউস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে গেছে আর এটা ব্লু হয়ে গেছে, খুবই বাজে অবস্থা। হ্যাঁ, এটাকে আমরা কালো, এই যে দেখেন যখন মাউস দিতেছি কালো এবং নীল হয়ে যাচ্ছে, উল্টো। বুঝতে পারছেন? আমি কিন্তু প্রশ্ন করবো, কেউ জি কোনো ভাইয়া। প্রশ্ন করতেছেন না। এটা বুঝতে পারছি। হ্যাঁ, এই মাউস দিলে কি হবে, এটাই, যে কোনো Colour এলিমেন্টের উপরে। হ্যাঁ, এখন এখানে আপনি সব কিছু ইউজ করতে পারেন। তাহলে এটা কীভাবে লিখতে হবে? প্রথমে যেটা সিলেক্টরটাকে লিখতে হবে। এখানে H1 আমরা তো সরাসরি HTML ধরছি, ঠিক না? এখন আমরা যদি ইয়েকে ধরতে চাই, এই যে এটাকে ধরতে চাই, বর্ডার এক্সাম্পল অথবা প্যারেন্ট। হ্যাঁ, তো বর্ডার এক্সাম্পলকে কীভাবে ধরবো? একজন এসে বলো, আপনারা কোনো কথা বলতেছেন না। এটাকে হোভার করবো না, এটাকে না, আমি নতুন একটা এলিমেন্ট নেই এখানে। হ্যাঁ, সবার উপরে নেই, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগে বেশি হোভার ইউজ করা হয়, কারণ অ্যাঙ্কর ট্যাগে আমরা লিঙ্ক থাকে না, তো লিঙ্কের উপরে ক্লিক করলে কী হবে এটা আমরা বলে দিই। হ্যাঁ, এটা একটা ক্লাস দিই, ক্লাস না দিলে আপনারা কনফিউজ থাকবেন। দিচ্ছি ক্লাস সাবমিট। হ্যাঁ, ক্লাস সাবমিট, এটাকে কীভাবে হোভার ইফেক্ট দিব বলেন? সুডো ক্লাস দিব কীভাবে? নিগা সুলতানা আছেন? জি ভাইয়া। আমার সাথে সাথে বলেন এটাকে কিভাবে দিব, এটাকে হোভার দিব কিভাবে? সাবমিট, ডট সাবমিট লিখলাম, বললাম। দেন H1 দিব কেন? H1 আলাদা একটা সিলেক্টর ছিল, এখানে আমি এটা ছিল ট্যাগ, আর এটা হচ্ছে ক্লাস। আমি তো এটা লিখবো, লিখে কোলন দিয়ে হোভার দিব, এই যে শেষ কাজ। এবার আমি লিখব, তার মানে ডট সাবমিটে হোভার করলে আমার কিছু একটা ঘটবে। তো আমি এখানে বলে দিচ্ছি যে বাই ডিফল্ট কালার থাকে অ্যাঙ্কর ট্যাগের নীল, আমি বলে দিচ্ছি এই যে ব্রাউন কালারটা হবে, ঠিক আছে? ব্রাউন। হ্যাঁ, এখন দেখেন এই যে ক্লিকের মধ্যে নীলে যে ব্রাউন কালার হয়ে যায়, খেয়াল করে দেখেন। হ্যাঁ, ক্লিকটা খুব ছোটো তো, এই যে দেখেন ব্রাউন কালার হয়ে যায়। এখন আপনি যেটা দিতে চান সেটাই হবে। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিকটাকে একটু মার্জিন প্যাডিং দিই, আমি যদি একটু মার্জিন একটু সাজাই, একটু মার্জিন দিলাম 20 পিক্সেল, চারপাশে দিলাম। হ্যাঁ, টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার, কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার নিবে না, এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, টেক্সট অ্যালাইন সেন্টার নিবে না। টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কি দিব, এই যে এরকম একটা কিছু দিলাম। এখন যদি দেখি আমরা এটা কিছুই পাই নাই, এ তো হোভারে দিছি। হ্যাঁ, হোভারে পাবো, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা সহ সব কিছু পাচ্ছি। তা আমি এই এলিমেন্টগুলোকে সরাই নিয়ে যাচ্ছি, আর একটা সুন্দর উদাহরণ দেখাবো। যেমন শুধু ডট সাবমিটটাকে আমি ধরি, ডট সাবমিট, এটা তো হোভারে কী করবে সেটা। হ্যাঁ, এটা হোভারে না, আমরা নর্মালটা ধরি। হ্যাঁ, নর্মালটা ধরলাম, ধরে এখন শুধু হোভারে দিলাম কালারটা। হ্যাঁ, এই যে এখন আমার ক্লিকটা আছে, এই যে এখানে দেখেন মার্জিনটা কিন্তু পায় নাই কেন জানেন? কারণ ইনলাইন এলিমেন্ট, একটা কিন্তু ইনলাইন এলিমেন্টে আপনার উইড, হাইট, মার্জিন, প্যাডিং এগুলো কিছু পাবে না। খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি,
ইনলাইন এলিমেন্ট কি কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, স্পেন আছে, ওই যে বোল্ড করি বি ট্যাগ আছে, তারপর হচ্ছে আই ট্যাগ আছে, ইএম আছে, স্ট্রং আছে, এগুলো সব ইনলাইন না? আমরা যদি কোনো ইনলাইনের উপরে কখনো মার্জিন, প্যাডিং এবং উইড হাইট দিতে যাই, কাজ করবে না, কারণ এটা ইনলাইন এলিমেন্ট। এটাকে কি করতে হয় তখন, আরেকটা প্রপার্টি দেওয়া লাগে যে ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, তুমি ইনলাইন থাকো, আমার কোনো সমস্যা নাই, বাট ইনলাইন ব্লক থাকো, ঠিক আছে? এই যে দেখেন এখন এটা প্যাডিংটা পেয়েছে। এখন আমি এটাকে বলে দিচ্ছি হোভারেলে কী কী হবে। কালার হবে ব্রাউন, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা বলে দিই, ব্লু বলে দিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। তারপর বলে দিই যে এটা একটা প্যাডিং পাবে, হ্যাঁ, সব দিতে পারবেন আপনি ইয়াতে, হ্যাঁ, হোভারে সব কিছু দিতে পারবেন। এই যে এমনি হচ্ছে নর্মাল, এই যে মাউস দিচ্ছি, দেখছেন কী অবস্থা হচ্ছে, এই যে প্যাডিং ঠিক আছে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? যা খুশি দিতে চান দিতে পারেন, হ্যাঁ। এই যেটাতে তো হোভারে শুধু এরকম দিচ্ছি, চাইলে সামান্য একটু এই প্যাডিং 50 পিক্সেলটা কিন্তু খুবই বাজে হয়েছে, এটা 10 পিক্সেল দেওয়া যেত। এই যে আমরা এখানে একটা হোভার করছি না, হোভার, এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি, সুন্দর একটা অ্যানিমেশনের মতো কাজ করবে, হ্যাঁ। প্যাডিং 5 পিক্সেল দিয়ে বা 6 পিক্সেল এই টাইপের দিয়ে, এখন দেখুন খুব সুন্দর দেখা যায়। 5 পিক্সেল বেশি হয়ে গেছে, 2 পিক্সেল দিয়ে আরও ভালো হবে। তাহলে এভাবে আমরা হোভারটা ব্যবহার করতে পারি। কথা কি বুঝছেন? আশা করি হোভারটা বুঝতে পারছেন না? জি। আচ্ছা, এবার আমরা অন্যগুলোতে দেখব। এই যে এখানে কিছু পি ট্যাগ নিছি, হ্যাঁ, এই পি ট্যাগগুলো আমাদের অনেক কাজে লাগবে। আমি এগুলোকে একটু ডুপ্লিকেট করি। ওই যে সিলেক্ট, আমরা সিলেক্ট শিখছিলাম না, প্যারেন্ট চাইল্ড, হ্যাঁ, এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা হোভারের মাধ্যমে খুব সহজে করতে পারি, হ্যাঁ। সুডো ক্লাসের মাধ্যমে আমরা শিখতেছি কি সুডো ক্লাস, হ্যাঁ। সুডো ক্লাসের স্পেলিংটা হচ্ছে PS, এরকমই মনে হয় সম্ভবত, আচ্ছা যাই হোক স্পেলিং মিস্টেক হতে পারে। সুডো ক্লাস, তো আমরা প্রথমে সুডো ক্লাস না, সুডো ক্লাস বাদ দিয়ে আমরা প্রথমে সুডো এলিমেন্ট দেখব। দুইটা জিনিস, একটা হচ্ছে সুডো ক্লাস আর একটা হচ্ছে সুডো এলিমেন্ট। এলিমেন্ট দেখবো, হ্যাঁ। এলিমেন্টগুলো কীভাবে দেখতে পারি, হ্যাঁ, এইখানে আমি আরেকটা উপরে একটা প্যারাগ্রাফ দেখি, খেয়াল করে উপরে, হ্যাঁ, H1 এর সাথে না, আমি এটাকে লরেম 300 একটা 3000 দিয়ে দিছি, দরকার নেই, 100 দিলেই হবে। সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট, আমরা প্রথম আগে এলিমেন্টটা দেখি, এলিমেন্টটা সহজ। এই যে দেখেন এই লেখাটা, অথবা আমরা এটাকে H1 আগে নিয়ে যেতে পারি, H1টাকে নিচে রাখি, H1টাকে নিচে রাখলাম আর প্যারাগ্রাফটাকে উপরে রাখলাম। তো এটাকে আমরা একটা ক্লাস দিই, এই প্যারাগ্রাফকে ক্লাসের নাম কি দিব, ইএল দিচ্ছি, হ্যাঁ, শুধু ইএল। এবার এটার আমরা উদাহরণটা দিই, ডট ইএল। বলছে না এলিমেন্টের সময় দুইটা কোটেশন, দুইটা কলম, হ্যাঁ, এখানে দেখেন চলে আসছে আফটার, বিফোর, কন্টেন্ট, হ্যাঁ, এরকম করে চলে আসছে। তা আমরা প্রথমে দেখবো আফটার, সুডো ক্লাস এভাবে লিখতে হয়, হ্যাঁ, সুডো এলিমেন্ট, সুডো এলিমেন্টে দুইটা কলম। আমি আফটারে আমি কিছু কন্টেন্ট দিতে পারি অথবা যে কোনো কিছু আমরা দিতে পারি, হ্যাঁ। কন্টেন্ট দিলাম, এই যে ডাবল কোটেশনের ভিতরে হ্যালো পিকচার। আফটার মানে কি, পরে, খেয়াল করে দেখেন এখানে একটা লেখা আসছে হ্যালো পিক্সেল, পরে, মানে এই এলিমেন্টটা যেখানে শেষ তারপরে আসছে। এখন এমন কিছুর প্রয়োজন হতে পারে যে ধরুন হোভার করলে এই লেখাটা পরে চলে আসবে, এই হোভার করলে এই লেখাটা চলে আসবে, তখন কিন্তু আমরা এই লেখাটা পরে এভাবে এনে জয়েন করে দিতে পারি। আফটারের মতো ঠিক আছে, হ্যাঁ, বিফোর, আমরা এটাকেই কপি করি, এটাকে দিচ্ছি বিফোর, আফটারের মতো আছে বিফোর, এই যে দেখবেন হ্যালো, এই যে হ্যালো পিক্সেল চলে আসছে না, আগে দিই আফটার বিফোর। এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, ইএলটাকে ধরি, ইএলটাকে ধরে সুডো এলিমেন্ট আর কি আছে, আরেকটা আছে সিলেকশন, আরেকটা আছে সিলেকশন। সিলেকশন আমরা বলে দিতে পারি সিলেক্ট করলে কি কি কালার হবে না হবে এগুলো, হ্যাঁ। সিলেকশন আমরা বলে দিতে পারি কালার ইয়েলো দিয়ে দিই, হ্যাঁ, ইয়েলো। এগুলো কিন্তু কঠিন কিছু না, যে দেখেন এখন আউটপুট দিতেছি না, কিন্তু যখন আমি এটাকে সিলেক্ট করবো তখন দেখেন, এখন সিলেক্ট করতে বলিনি আমি, এই যে সিলেক্ট করলে কালার কিন্তু ইয়েলো আসে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারতাম,
সিলেক্ট ইউলো ব্যাকগ্রাউন্ড কালার টমেটো। আর আপনার ভিডিওটা একটু কমেন্ট করবেন। একটু যদি আমি এই যে দেখেন টমেটো আর হচ্ছে ইয়েলো, কি সুন্দর না এটা? সুডো ক্লাসে শিখে মানে মজার জিনিস, ম্যাজিক্যাল জিনিস। সামনে সিএসএস যা দেখবেন সব কিছু ম্যাজিক্যাল, সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, এলিমেন্ট আমরা ব্যবহার করলাম কি সিলেকশন। আরও একটা আছে, আর দুইটা আছে। হ্যাঁ, ইএল কোলন ফার্স্ট লেটার ফার্স্ট লাইন, দুইটা জিনিস আছে। ফার্স্ট লেটার মানে হচ্ছে কি প্রথম যে লেটারটা থাকবে এটার মধ্যে কি ঘটাতে চান আপনি। হ্যাঁ, তা আমি ফার্স্ট লেটারের ফন্ট সাইজ করে দিচ্ছি, অথবা একটা কালার দিতে পারি খুশি। ফন্ট সাইজ 60 পিক্সেল, শুধু ফার্স্ট লেটারটা 60 পিক্সেল হয়ে যাবে। যে দেখেন এলটা কত বড় হয়ে গেছে। এখন আপনি চাইলে এলটার মধ্যে কালার দিতে পারেন, কত কিছু খুশি আপনি ব্যবহার করতে পারেন। কালার দিলাম, কালার থাকবে রেড। সিএসএস এর সব কিছু এখন আপনি এটার মধ্যে ইউজ করতে পারেন। আবার ইএল এর আরেকটা প্রপার্টি দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট লাইন, প্রথম লাইনটা। আশা করি বুঝতে পারার কথা। প্রথম লাইনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। কি দিব? এই যে অরেঞ্জ দিলাম। হ্যাঁ, এই যে দেখেন শুধু প্রথম লাইন, প্রথম লাইনটা শুধু অরেঞ্জ কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালারটা। যা দিব তাই হবে প্রপার্টি। এটার সাথে এলটার সাথে আসলে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। কি বুঝতে পারছেন? এই হচ্ছে কন্টেন্ট, 5টা জিনিস দেখেন, 1 2 3 আফটার বিফোর। আফটার বিফোরটা খুলে দিই। এই হচ্ছে আমাদের সিলেকশন এলিমেন্ট, শুধু এলিমেন্ট। আর বাকি আছে সুডো ক্লাস। তাইলে সিএসএস আপনাদের শেষ প্রায়। আমার কথা শুনতেছেন তো নাকি? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আর বাকি আছে সুডো ক্লাস। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে পারবেন, নিজেরা প্র্যাকটিস করলে পারবেন। কিন্তু তারপর আমি দেখাই দিচ্ছি সুডো ক্লাস। অনেকগুলো লিস্ট আছে, আপনারা দেখে নেবেন। হ্যালো, আচ্ছা, ব্যবসা আবার ডিসকাউন্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে আসলে আপনারা W3 স্কুলে গিয়ে সুডো ক্লাসটা দেখেন, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এখান থেকে আমি 4-5টা দেখাই দিব, বাকিগুলো আপনারা পারবেন। হ্যাঁ, যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো, এখান থেকে ক্লিক করলে কিন্তু উদাহরণ দেখতে পারবেন। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ থাকলে লিঙ্ক, অনেক সময় অ্যাক্টিভ থাকলে কী হবে, আবার অনেক সময় আমরা লিঙ্কে গেলে চেক, মানে এটা একবার দেখে ফেলছি কী হবে। এই যে ওভারটা দেওয়া আছে, এখান থেকে সবগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আর এই হচ্ছে ক্লাসগুলো, এলিমেন্টগুলো। নিচে হচ্ছে এলিমেন্ট, উপরে হচ্ছে ক্লাস। বুঝতে পারছেন? এখন ম্যাজিক্যাল কিছু জিনিস দেখবো, একটু মনোযোগ দিয়ে মজা পাবেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে আমরা যে পি ট্যাগগুলোকে নিয়ে একটু ম্যাজিক্যাল কাজ করি। আচ্ছা, এগুলোর আমি একটা কাজ করি, মাঝখানে নিয়ে আসি। এই যে টেস্ট, হ্যাঁ, টেস্টটাকে নিয়ে কাজ করি। টেস্টের ভিতর পি ডট টেস্ট, এটাকে আমি একটু মার্জিন প্যাডিং দিব। অথবা আমরা একটা জিনিস শিখছি না, পজিশনিং, পজিশন ইউজ করবো। হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট। টেস্টের উপরে কি কোনো প্যারেন্ট আছে? নাই, একটা প্যারেন্ট দিয়ে দিব। ডট পি আর এন, দুষ্টামি করে একটা নাম দিলাম। হ্যাঁ, আচ্ছা, ডট পিআরএনকে আমরা অ্যাবসলিউট করে ইয়ে দিব, রিলেটিভ করে দিব। হ্যাঁ, পিআরএন পজিশন রিলেটিভ করে দিব। এটাকে অ্যাবসলিউট করছি। অ্যাবসলিউট করলে আমরা এটাকে দিয়ে দেব টপ 0 পিক্সেল, লেফট 0 পিক্সেল, রাইট 0 পিক্সেল, বটম বটম 0 পিক্সেল। কোনো পরিবর্তন আসেনি। আচ্ছা, এইটাকে একটা মার্জিনে ব্যবহার করে দিই। মার্জিন 100%, চারপাশে একটা মার্জিন পেয়েছি।
আচ্ছা, তারপর মার্জিন 0 পিক্সেল অটো পজিশন নেগেটিভ করা আছে। আমরা যদি কোনো কিছুর উইথ দিয়ে এটাকে মার্জিন 0 পিক্সেল অটো করে দিই, হ্যাঁ, তাহলে এটা হবে অটোমেটিক মাঝখানে চলে আসবে। এখানে আমি 1000 পিক্সেল না দিয়ে আমি যেটা করতে পারি 100% করে দিতে পারি, হ্যাঁ। 1400 পিক্সেল বেশি হয়ে গেল। না থাক, এটা বাদ দিই। আমরা খুব নর্মালি করি, এটাকে এমনি আমরা একটা মার্জিন দিয়ে দিই। দুইটা ভ্যালু, দ্বিতীয় ভ্যালু অটো দেওয়া মানে এটা অটোমেটিক একটু মাঝখানে চলে আসবে, হ্যাঁ? এটা অটোমেটিক মাঝখানে আসার কথা, কিন্তু উইথ পাচ্ছে না। আচ্ছা, আমরা পজিশনটা ইউজ করি, এটাকে আমরা পজিশনিং টপ 0 পিক্সেল না দিয়ে টপ দেই 200 পিক্সেল, আর লেফট থেকে আসলে পার্সেন্ট ইউজ করলে এখানে সবচেয়ে ভালো হতো। লেফট থেকে 500 পিক্সেল, এই যে এটা এই জায়গায় আছে করতে পারি, মার্জিনটা 4% পাইবে, কারণে পাইবে। আসলে আমি যা চাচ্ছি তা করতে পারতেছি, আর একটু ঘুরে অনেক বেশি ঘুরেছি, এই জন্য হয়নি। এটা আসলে রিলেটিভ দিলেই করা যেত, কিচ্ছু দরকার নেই। এখন আমরা ম্যাজিক্যাল কিছু কাজ করব, এভাবে দেখা যাচ্ছে। আমরা করব কোনটাকে, ডট কি দিয়ে ধরছি, টেস্টের ভিতরে পি গুলো করবো, হ্যাঁ, টেস্ট। তা আমি বলছি কি ব্যবহার করবো, আমরা সুডো ক্লাস ব্যবহার করবো, ঠিক না? তো টেস্টের ভিতরে পি কে আমরা ধরবো, হ্যাঁ, পি কে আমরা সুডো ক্লাস দেবো। কোনটা দিতে পারি, প্রথমে আমরা দেই ফার্স্ট চাইল্ড, হ্যাঁ, প্রথম সন্তান, ঠিক আছে? এটাকে আমরা ধরি, একটা কালার দিয়ে উদাহরণ দিই, ধরতে পারলে তো হইলো, ঠিক না? তারপর তো আমরা যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারি। অরেঞ্জ দিলাম, এই যে দেখেন ফার্স্ট চাইল্ড অরেঞ্জ কালার হয়ে গেছে, হ্যাঁ। আমরা যে সিলেক্ট করছিলাম, অনেকে প্রশ্ন করছিলেন যে মনে আছে আপনাদের, একটু লাইনে আসেন তো, কে জন্য এই প্রশ্নটা করছিল আমাকে, হ্যাঁ। প্রশ্নটা এরকম ছিল যে প্রথম যে সন্তানগুলো থাকে তার মধ্যে 3 নাম্বারটা বা 4 নাম্বারটা ধরবো, এরকম প্রশ্ন ছিল না? এই জিনিসগুলো এখান থেকে করা যাবে। তো আমরা ফার্স্ট চাইল্ড দিছি, তার মানে এখন যদি আমি উপরে আরো কয়েকটা কন্টেন্টও লিখি, এটা প্রথমটাই পাবে, এক কথা প্রথম সন্তান পাবে, হ্যাঁ। এখানে তো 22 বোন 6 7টা 20টা 50টা 500টা থাকতে পারে, কিন্তু প্রথমটা পাবে। একইভাবে আমি যদি লাস্ট চাইল্ড দিয়ে দিই, তাহলে শুধু শেষেরটা পাবে, ঠিক আছে? খেয়াল করে দেখেন, এখন শুধু শেষেরটা পাইছি, হ্যাঁ, শেষেরটা পাবে। এখানে আমি টেস্ট না দিলে হইতো, শুধু পি দিলে হইতো, কিন্তু এটা তো সুন্দর প্র্যাকটিস না, ঠিক না? আচ্ছা, আমরা ফার্স্ট চাইল্ড এবং লাস্ট চাইল্ড দেখলাম। এবার আমি এটাকে ডুপ্লিকেট করি, হ্যাঁ, কারণ আমি এটা কমেন্ট করে রাখবো আপনাদের জন্য রেফারেন্স, মানে কোডটা যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরপর আমরা ব্যবহার করতে পারি, এখন ওই যে ওই দিনের প্রশ্নটা আমাকে কে যেন করছিল, আমি বলছিলাম এটা পরে দেখাবো, হ্যাঁ। এখন ধরেন আপনি চাইতেছেন ফার্স্টও না লাস্টও না, আমার মাঝখান থেকে 3 নাম্বারটা লাগবে, আমার 3 নাম্বারটা লাগবে, তাহলে কীভাবে করবেন? তাহলে হবে, হ্যাঁ,
এই যে আমি এখান থেকে লিখতেছি এন্ড অফ চাইল্ড। আমরা ওই যে সামন্ত দ্বারা অঙ্ক করতাম না, মনে আছে? এন্ড চাইল্ড, হ্যাঁ, এখানে নাম দিয়ে দিবেন, ধরেন 3 নাম্বার দিলাম। এখন খেয়াল করে দেখেন, এই যে 3 নাম্বারটা হয়ে গেছে, বুঝতে পারছেন? এইভাবে আমরা একদম মানে সিলেক্টর, আর এটা হচ্ছে ফাইনাল। এখন যেটা দেখাচ্ছি খুব ইম্পর্টেন্ট। আবার আপনি চাইলে জোর এবং বেজোরগুলোকে ধরতে পারেন। অড মানে বেজোর আর ইভেন মানে জোর। এই যে দেখেন শুধু বেজোরগুলো হয়ে গেছে, হ্যাঁ। আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে মনে হয় আরও একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে দেখেন শুধুমাত্র কি হয়েছে, বেজোরগুলো হয়েছে। আবার আপনি যদি এখানে ইভেন লিখে দেন, ইভেন, তাহলে শুধু জোরগুলো হবে। এই যে দেখেন জোরগুলো 2 4 6, বুঝতে পারছেন? হ্যাঁ, আর সংখ্যা দিয়ে দিলে আমরা সংখ্যাগুলো ধরতে পারবো। এখন আবার আপনার মনে প্রশ্ন, আপনি আমার উল্টায় আমাকে প্রশ্ন করতে পারেন, আমি সবগুলো করব, 4 নাম্বারটা করব। আমার এখানে যতগুলো আছে 4 নাম্বারটা বাদ দিয়ে সবগুলোকে আমি এই কালারটা চাই, এমন এমন প্রশ্ন আসতে পারে না আপনার ভিতর থেকে? তাহলে কি করব? এতক্ষণ তো একটাকে ধরছি, এবার একটাকে বাদ দিয়ে বাকিগুলোকে করব, এমন আসতে পারে না? তাহলে এখানে বলবেন নট, শুধু নট 4 নাম্বার, 4 নাম্বার বাদ দিয়ে বাকিগুলো হয়ে যাবে। এই যে দেখেন 4 নাম্বারটা বাদ দিয়ে বাকিগুলো হয়েছে না? জি আচ্ছা, নটের মধ্যে পাইনি, তারা নটটা কি হয়েছে? এই যে নটের ভিতরে আবার আমরা লিখতে পারি যে নট লাস্ট সাইড, হ্যাঁ, এখানে নট লাস্ট সাইড। যেমন ফার্স্ট এটার হাইপারটা আসছে, নট লাস্ট সাইড। এই যে দেখেন লাস্টেরটা বাদ দিয়ে বাকি সবগুলো আসছে, খেয়াল করছেন? লাস্টেরটা বাদ দিয়ে বাকি সবগুলো আসছে, আমি একটু ভুলভাবে দেখেছিলাম। এবার এখানে আমরা আগে যেভাবে ধরতাম ঠিক সেভাবে ধরতে হবে। লাস্ট সাইড আপনি নটের মধ্যে দিতে পারেন ফার্স্ট সাইড, আবার এন্ড অফ সাইড, এটা এভাবে দিতে হবে। আমি একটু ভুল করছি, হ্যাঁ। এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড কত নাম্বার? 4 নাম্বার, 4 নাম্বার বাদ দিয়ে বাকি সব। এখন দেখবেন 4 নাম্বার বাদ দিয়ে বাকি সব হচ্ছে। নটের ভিতর আপনাকে ওইটা বলে দিতে হবে যে কোনটা বাদ। এটা দিয়ে তখন আমরা ধরছি, এখন এটাকে আমরা নটের ভিতর ফেলে দিছি, তখন ওইটা বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে, বুঝতে পারছেন? এখানে আপনি আবার অড ইভেন দিতে পারেন। এটা কিন্তু ঘুরে ফিরে আগের লজিকটার মধ্যে যায়। আমি যদি দেই যে নট সাইড অড মানে বেজোর বাদ দিয়ে, তাহলে জোরগুলো হবে, ঠিক না? জোর তো এটা তো আমরা এর আগে পারতাম যে এন্ড অফ সাইড ইভেন দিলে হয়ে যেত, মানে একটু ঘুরে পেঁচে খাওয়া আর কি, হ্যাঁ। এটা না দিয়ে আমি সংখ্যা দিয়ে দিচ্ছি যে 2 নাম্বার, 2 নাম্বারটা বাদ দিয়ে আমার এখানে বাকি সবগুলো পাবে। এরকম কিন্তু ডিজাইনের প্রয়োজন হয়, একই টাইপের, শুধু 2 নাম্বারটা বাদ দিয়ে বাকি সবগুলো পাবে, বা প্রথমটা বাদ দিয়ে বাকি সবগুলো পাবে, ফার্স্ট সেল বাদ, অথবা লাস্ট সেলটার ক্ষেত্রে বাদ যাবে। ধরেন আপনার প্রত্যেকটা শেষে একটা একটা কমা আছে, আমার কথাটা খেয়াল করেন, প্রত্যেকটা শেষে একটা একটা কমা আছে। প্রথমটা শেষে কমাটা সুন্দর, দ্বিতীয়টা শেষে কমাটা সুন্দর, তৃতীয়টা শেষে কমাটা সুন্দর, চতুর্থটা শেষে সুন্দর, শেষেরটা শেষে কমাটা থাকলে কিন্তু সুন্দর দেখা যাবে না। কথা বুঝতে পারছেন? তখন আপনারা লাস্ট সাইড কমা দিবেন না। এরকম হয় মেনুর ক্ষেত্রে। এই যে মেনুর ক্ষেত্রে দেখবেন মাঝখানে একটা বর্ডার দেয়, হ্যাঁ। তো ধরেন আমার এখানে ক্লিকের পরে একটা বর্ডার, হোমের পরে বর্ডার, অ্যাবাউটের পরে, লাস্টের লেখাটার পরে আর বর্ডার দিলে সুন্দর দেখা যাবে? আমার বর্ডারটা থাকা দরকার দুইটার মাঝখানে মাঝখানে, তাহলে দিয়ে দিব যে নট লাস্ট সাইড, বাকি সবগুলোকে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? নট লাস্ট সাইড মানে লাস্ট সাইডে আমি বর্ডারটা দিব না। আমি এখনই একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই দিই ছোটো ক্লাসে, সবার উপরে যাই। এই যে এখানে আমি এখন একটা ছোট্ট একটা মেনু বানাবো, হ্যাঁ। এটা ডিজাইন সুন্দর হবে না, আগে বলে নিচ্ছি। ইউএল এর ভিতরে এলআই দিলেই তো আমাদের মেনু হবে, ঠিক না? হোম, অ্যাবাউট, কন্টাক্ট, সার্ভিসেস, হ্যাঁ। ইউএলটাকে আমি এখান থেকে একটা ক্লাস দেই, উপরে একটা ডিপ দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, তো আমি দিচ্ছি না আপাতত, আমি মেনু নামে দিলাম, হ্যাঁ। ক্লাস এটা দেখালেই শেষ করে ফেলবো, হ্যাঁ। বাকিগুলো আপনার ওইখান থেকে ছোটো ক্লাসগুলো দেখে নিয়েন কিন্তু, হ্যাঁ।
তা আমি এখানে মেনুটাকে ধরলাম, মেনুটাকে ধরে এখানে দেখেন এই যে মেনুটা এইভাবে আসছে, উপরে নিচে আসছে। হ্যাঁ, আমরা এটাকে ডানে বামে নিব। ডানে বামে নেওয়ার জন্য কি ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ, এলআইগুলোকে ডানে বামে নিয়ে যাব। ডিসপ্লে ফ্লেক্স, আমরা টেক্সট র্যাপ করে দিব, ফ্লেক্স র্যাপ করে দিব, যাতে জায়গা কমে গেলে ইয়ে হয়ে যায়, নিচে চলে আসে। ফ্লেক্স র্যাপ, র্যাপ জাস্টিফাই কন্টেন্ট, এটা একটু পরে দিচ্ছি, তাহলে প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পাবেন। তো এখানে মেনুর ভিতরে কি আছে, এখানে মেনুর ভিতরে আছে এলআই। এলআই এর প্রত্যেকটাকে একটা উইডথ দিয়ে দেই, উইডথ 200 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার আর কালার দিয়ে দেই, প্যাডিং দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, আর ফন্টের কালার ব্লু দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন এই হচ্ছে আউটপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক না? এখন আমরা এটাকে একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং চারপাশে 20 পিক্সেল দিলাম, চারপাশে 20 পিক্সেল, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পাই নাই এলআই এর। মেনুর ভিতর এলআই এর এটা বর্ডার কালার আসছে, ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড, এই যে এরকম আসছে। হ্যাঁ, এখন আমরা এটাকে জাস্টিফাই কন্টেন্ট, এখান থেকে বিটুইন বা যেটা দিয়ে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এরকম হয়ে গেছে। তো আসলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া দরকার ইয়েকে, মেনুকে, হ্যাঁ, তাহলে সুন্দর দেখা যাবে, পুরোটা নিয়ে হবে আর কি। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা স্পেস বিটুইন দিছি, এরকম আসছে। হ্যাঁ, আসলে আমরা আরেকটা আইটেম বাড়াই নিলে সুন্দর হবে, বুঝছেন? সার্ভিসেস পোর্টফোলিও, পোর্টফোলিও, আর প্যাডিংটা আমরা শুধু উপরে নিচে দিব, ডাইনে বামে দিব না। ডাইনে বামে বা 10 পিক্সেল বা 5 পিক্সেল দিতে পারি, এর বেশি দরকার নেই। এই যে এরকম আছে 5টা। হ্যাঁ, স্পেস বিটুইন না দিয়ে আমার মনে হচ্ছে অ্যারাউন্ড দিলে ভালো হবে। এই যে অ্যারাউন্ড দিছি, এরকম আসছে। এখন আমরা এটাকে একটা হোভার দেওয়া লাগে কিন্তু। হ্যাঁ, এই যে এলআইকে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলে সবচেয়ে ভালো হতো, যেহেতু ক্লিক করবো আমরা, ক্লিক করলে অন্য পেজে যাবে। হ্যাঁ, ক্লিক করলে অন্য পেজে যাবে, তাই আমরা এটাকে একটা হোভার কালার দিয়ে দিই, নাহলে আসলে সুন্দর লাগবে না। হ্যাঁ, হোভার, হোভারে একটা কালার দেই, কালার সাদা দিয়ে দিলাম। এখন এই যে হোভার করলে সাদা কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাদা কালার। এখন আমরা এটা একটা বর্ডার দিব, খেয়াল করেন। হ্যাঁ, আমরা যদি এখন নর্মালি একটা বর্ডার দিই, তাহলে কি ঘটবে, বর্ডার রাইট দিতে পারি। হ্যাঁ, বর্ডার আমরা 4 ভাবে দিতে পারি, টপ বটম লেফট রাইট। আপনাদেরকে শুধু একটা দেখাইছিলাম, হ্যাঁ, ভুল করে, এখন একটু দেখে নেন। প্র্যাকটিক্যাল প্রজেক্টে গেলে আর একটু দেখা হয় আর কি। তো আমি একটা বর্ডার দিচ্ছি 2 পিক্সেল সলিড, হ্যাঁ, একটু ব্ল্যাক টাইপের, 2C 2F 2C, একটু ব্ল্যাক টাইপের। এই যে দেখেন, ও এটা হোভারে দিয়ে দিছি ভুল করে আমি। হ্যাঁ, হোভারে না, তো নর্মালি পাবো, হোভারে কেন? বুঝতেছেন তো আপনারা, নাকি কষ্ট হচ্ছে? হ্যাঁ, এই হচ্ছে আমার বর্ডার। এখন দেখেন যে উদাহরণটা বলছি, এটা কি থাকা উচিত ছিল? এইটা না, এটা তো থাকা উচিত না, আমার এইগুলো হবে। আমি বর্ডার রাইট দিছি, বর্ডার রাইট দিছি না রাইট, আমার তো এটা থাকা ঠিক না। তার মানে আমাকে কি করতে হবে, এটাকে ধরতে হবে, ঠিক না? এই ক্লাস শেষ করে দিতেছি, আমারও শরীরটা ভালো না, জাস্ট এই লাস্ট এটাই দেখাচ্ছি। এখন এটাকে দিয়ে দিব নট, নট সরি এলআই নট, নটের ভিতর দিয়ে দিব এই যে এইভাবে, ওইখানে যেভাবে দিতাম কলম দিয়ে, ঠিক এইভাবে লাস্ট চাইল্ড, নট লাস্ট চাইল্ড, আর সবাই পাবে নট লাস্ট চাইল্ড, ঠিক আছে? কি দিলাম, বর্ডার লাইন, ওই যে উপরেটা কপি করে এনে নিই। হ্যাঁ, এই ছোটো ক্লাসগুলো এরকম করে আমরা ইউজ করবো আর কি। হ্যাঁ, এই নট লাস্ট চাইল্ড পাইলো কেন, মেনু এলআই, ও এটা তো রয়ে গেছে, এটাতে আগে বাদ দিতে হবে। এখন তো আমাদের ওইখান থেকেই পাবো শুধু। এই যে দেখেন, এখন সুন্দর হয়েছে না?
মানে যেটা আমার আইডিয়া যেটা আমি সেটা করছি। এরপরে সাজানো গুছানোর ব্যাপার হচ্ছে অন্যরকম। বুঝতে পারছেন সবাই? জি। জি ভাইয়া। এরকম ভাবে ফার্স্ট সাইল বাদ দিতে পারবো, এন্ড অফ সাইল একটা চাচ্ছেন মাঝখানটা বাদ দিতে, বাদ দিবেন। আবার যোগ করতে চাচ্ছেন তখন শুধু লাস্ট সাইল ফার্স্ট সাইল এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন। সুডো ক্লাস এবং পজিশন আজকের মধ্যে সবচেয়ে দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা ভুলে গেলেও শিখতে পারবেন, বাট এই দুইটা শিখতে পারবেন না। আবার রিপিট করতেছি, সুডো ক্লাস এবং পজিশনিং এই দুইটা আজকের ক্লাসে ইম্পর্টেন্ট, আপনারা প্র্যাকটিস করে নিন। তাহলে আর খুব বেশি কিছু বাকি নেই। এখন আমরা যদি চেষ্টা করি